হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বাংলা যে সমস্ত প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে সেগুলো তোমাদের কাছে বলে দেবো এবং উত্তর সমেত দেখিয়ে দেবো। তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে করবে, দেখবে বাংলাতে ফুল মার্কস পাচ্ছ, এটুকু 100% গ্যারান্টি। তো আর দেরি না করে চলো শুরু করছি। তো তোমাদের প্রথমে দেখাবো ভদ্রপুর থেকে কি কি তোমাদের পড়তে হবে। ভদ্রপুরের কবিতা থেকে কি কি পড়বে দেখে নাও। অবশ্যই কবিতার নাম ও লেখকের নাম সমেত এটা পড়বে। ভদ্রপুরে কে লিখেছেন? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথম প্রশ্ন, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। ঠিক আছে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, গাছের তলায় আদর করে পাতা কি আছে, বা গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে? দেখো, গাছের তলায় আদর করে ঘাসের গালিচা খানি পাতা রয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, মেঘগুলো কাকে ছুঁয়ে যায়? উত্তর, মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যায়। দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু 15 নম্বরের। তো তোমাদের পরীক্ষাটা হবে 15-র মধ্যে বাংলা। ঠিক আছে, সেখানে বাংলার প্রত্যেকটা গল্পের কবিতার প্রশ্ন থাকবে এবং কিছু ব্যাকরণও প্রশ্ন থাকবে, আবার একটু রচনাও দেওয়া থাকবে। তো তোমাদের কিন্তু সেইগুলো ভালো করে করতে হবে। ওকে, তারপরে প্রশ্ন, কিসের মধ্যে বা কিসের খোলের মধ্যে কি বোঝাই করা থাকে? দেখো, প্রশ্নগুলো সবই কিন্তু কবিতার লাইন ধরে ধরে প্রশ্ন, তাই বুঝতেই পারছো কবিতাটা ভালো করে পড়া থাকলে তোমরা কিন্তু নিজেরাই উত্তর দিয়ে আসতে পারবে। উত্তর হবে, নৌকোর খোলর মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা থাকে। তারপরের প্রশ্ন, নদীর ঘাটে কি বাধা আছে? নদীর ঘাটে কি বাধা আছে? উত্তর, নদীর ঘাটে একটা বড় নৌকো বাধা আছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, বাতাস কি ওড়ায়? দেখো, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তারপরের প্রশ্ন, ভদ্রপুরের লোকগুলো কি করছে? উত্তর, ভদ্রপুরের লোকগুলো যে যার ঘরে ঘুমোচ্ছে। তারপরের প্রশ্ন, বিশ্বভুবন কি করছে? বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে। এইরকম করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকবে। তারপরের প্রশ্ন, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় দান করে, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ভীষণ দেয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবে। রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? দেখো, রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো আকাশকে ছুঁয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? দেখো, নদীর ধারে বাঁধা রয়েছে শুকনো খড়ের আটি, বোঝাই করে কাঁধে একটা বড় নৌকা রয়েছে। এই দৃশ্যই কবিতায় ফুটে উঠেছে। তো ভদ্রপুর থেকে তোমরা একটাই প্রশ্নই করবে, এখান থেকেই কমন পাবে। এরপর চলো সেনাপতি শঙ্কর, কার লেখা? শ্যামল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এটা ভালো করে করবে। এখান থেকে কি আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আকন্দ বাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? উত্তর হবে, 5ম শ্রেণীর ছাত্র হচ্ছে শঙ্কর। ঠিক আছে, এরকম করে তোমাদের পরীক্ষা প্রশ্ন দিতে পারে, অপশন থাকবে, সঠিক উত্তর চুজ করতে হবে। শঙ্কর ড্যাশ গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিলকে উঠতে যেতে দেখেছিল? কোন গাছের? না, নারকেল গাছের মাথার উপর দিয়ে। এমু পাখি 3 বছরের ড্যাশটি করে ডিম পাড়ে? কটি করে? না, 3 বছরের 2টি করে ডিম পাড়ে। ঠিক আছে, শঙ্কর এমু পাখি দেখেছিল কোন গাছের ডালে? উত্তর হবে, সবেদা গাছের ডালে। পাখিরা ড্যাশ রং দেখতে পায় না? পাখিরা কিন্তু বেগুনি রং দেখতে পায় না। ঠিক আছে, এর পরের প্রশ্ন, এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে ড্যাশ সঙ্গে আকাশে উঠছিল? কার সঙ্গে? উত্তর হবে, শঙ্খচিলদের সঙ্গে। ঠিক আছে, এই ড্যাশ হচ্ছে পৃথিবীটাই সবচেয়ে বড় বই। এই খোলামেলা পৃথিবীটাই হচ্ছে সব থেকে বড় বই। যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় সবচেয়ে বড় বই কি? উত্তর হবে, খোলামেলা পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় বই। ওকে, শঙ্কর কোন স্কুলে পড়তো? দেখো, শঙ্কর বঙ্গোপসাগর থেকে 5 থেকে 7 মাইল ভিতরের আকন্দবাড়ি স্কুলে পড়তো। ঠিক আছে, যদি কেউ লেখে আকন্দবাড়ি স্কুলে পড়তো তাহলে উত্তরটি হবে। শঙ্করের বাবার নাম কি? উত্তর, শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। এরপরে প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ কোন শিক্ষক পড়াচ্ছিলেন? উত্তর, বিভীষণ দাস পড়াচ্ছিলেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তার পড়ানোর বিষয় কি ছিল? তার পড়ানোর বিষয় ছিল প্রকৃত বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান। তিনি কেমন ধরনের শিক্ষক? তিনি ছিলেন ভীষণ বা বড় কড়া ধরনের মাস্টার মশাই। ওকে, তারপরের প্রশ্ন, সেকেন্ড বেঞ্চে বসা শঙ্করের সহপাঠীর নাম কি? উত্তর হবে, সমীর কান্ত দীক্ষিত। তারপরের প্রশ্ন, শঙ্করের স্বপ্ন দেখার কারণ হিসেবে সে কি বলেছিল? না, শঙ্করের স্বপ্ন দেখার কারণ হিসেবে সে বলেছিল শঙ্করের পেট খুব পেট গরম হয়,
তাই সে রোজ স্বপ্ন দেখে। পেট গরমের কারণ কি? না শঙ্কর গেছো। সে সারাদিন গাছে গাছি থাকে, গাব জাম নোনা ডাব ইত্যাদি খেয়ে খেয়ে বেড়ায়। এর পরের প্রশ্ন, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন? উত্তর, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় যে সতর্কতা আর কি অবলম্বন করার কথা বলেছিলেন তা হলো, বাগানে বা মাঠে সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হতে হবে, বেগুনি রঙের জামা পরতে হবে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থা দেখেছিল? এটা ভালো করে করবে, উত্তর সময় দেওয়া রইল, আমি পড়ছি না, তোমরা দেখে নিও। এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়? এই পাখির ডিম পাড়ার রীতি কেমন? বলছে এমু পাখি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা দেখতে পাওয়া যায়। এই পাখির ডিম পাড়ার রীতি অন্যরকম, এরা 3 বছরে মাত্র 2টি করে ডিম পাড়ে। এরপরে চলো, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি চ্যাপ্টার থেকে বা কবিতা থেকে তোমাদেরকে প্রশ্ন দেব। হাইনরিখ হাইনে হচ্ছে লেখক। ঠিক আছে, দেখে নাও প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর হবে রুপুলি কাপড় পরে আছে। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? তপ্ত মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরাত তুলে তুলে স্বপ্ন দেখে। এগুলো কিন্তু ভালো করে করবে। তারপরে প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? দেখো, দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এরপরের প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ এবং মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? ঠিক আছে, এটা ভালো করে করবে। আমি আর উত্তরটা পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা এখান থেকে করে নেবে। কবিতায় কিন্তু শূন্যস্থান করে প্রশ্ন দেয়, যেমন দাঁড়ায় ড্যাশ আকাশে নয়ন তুলি। দাঁড়ায় কি হবে? পাইন। দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলি, যেন বরফের ড্যাশ কাপড় পরে, বরফের রুপুলি কাপড় পরে। সেই দেশে যেথা ড্যাশ সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে ড্যাশ বুক ভরে। উত্তর হবে বেদনায় বুক ভরে। দাঁড়ায় রয়েছে ড্যাশ মরুতটে। উত্তর হবে পাম গাছ মরুতটে। এরকম শূন্যস্থান করেও কিন্তু লাইন তুলে প্রশ্ন দেয়, তাই কবিতাটা বারবার করে ভালো করে পড়ে নেবে। তারপরে প্রশ্ন, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে? পাইন গাছ উত্তরে বুনোনগ্ন বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, পাইন গাছ আর পাম গাছ দুটো কিন্তু আলাদা, এটা কিন্তু ভালো করে নোট করো। এরপর চলে এসো মন ভালো করা। মন ভালো করা থেকে কার লেখা? না শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে কি প্রশ্ন করতে হবে দেখে নাও। এখানেও তাই লাইন তুলে প্রশ্ন দেবে শূন্যস্থান করে। মন ভালো করা রোদ্দুর কেন ড্যাশ গায়ের মতন? কার গায়ের মতন? না মাছরাঙাটির গায়ের মতন। ঠিক আছে, তারপর দেখো, কেন ও রং ড্যাশ ও ড্যাশ, মানে ড্যাশ ও শান্ত। কেন রং? উত্তর হবে খর ও শান্ত। ঠিক আছে, লাল হরিদ্রা ড্যাশ বন। লাল হরিদ্রা সবুজাভ বন। তারপর হাওয়ায় বাতাসে ড্যাশ নড়ে। হাওয়ায় বাতাসে কি নড়ে? না পাতারাও নড়ে। ঠিক আছে, তারপর মাছরাঙাটির ড্যাশ আর কি হাওয়া পড়ে। মাছরাঙাটির গায়েও কি পড়ে? হাওয়া পড়ে। ঠিক আছে, এরকম কিন্তু শূন্যস্থান করে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেবে। ঠিক আছে, তাই কবিতা হোক বা গল্প হোক ভালো করে তোমাদের কি করতে হবে? খুঁটিয়ে পড়তে হবে। তো প্রশ্ন আসতে পারে, মাছরাঙাটির বা মাছরাঙা পাখিটির গায়ের রংটি কেমন? উত্তর দেখো, মাছরাঙা পাখিটির গায়ের রং কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের সংস্পর্শ রয়েছে বা স্পর্শ রয়েছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, কেন ওর রং খর শান্ত? ওর বলতে এখানে কার কথা বলা হয়েছে? খর শব্দের অর্থ কি? সমগ্র উদ্ভিদাংশের অর্থ ব্যাখ্যা করো বা প্রকাশ করো। ঠিক আছে, এটা ভালো করে করবে, উত্তর সময় দেওয়া রইল। এরপরে প্রশ্ন, মনকে কে ভালো করে? উত্তর, মনকে ভালো করা রোদ্দুর মনকে কি করে? বা মন ভালো করা রোদ্দুর মনকে ভালো করে। তারপরে প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এই অ্যান্সারটা এখান থেকে ভালো করে দেখে নেবে। এরপর চলে এসো পশু পাখির ভাষা। কার লেখা? না সুবিনয় রায়চৌধুরী। তো এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। এখানে একটা ছকের মধ্যে কার কি ডাক এখানে দেওয়া রয়েছে। প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যে হাতির ডাককে কি বলে, ব্যাঙের ডাককে কি বলে, পাখির ডাককে কি বলে। এখানে উত্তর করে দেওয়া আছে পাশাপাশি। ঠিক আছে, যেমন ব্যাঙের ডাককে বলে মকমকি, হাতির ডাককে বলে ব্রিংহর্ন। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করে দেবে, তাই এটা কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, এটা ভালো করে করবে। কোন শব্দে ডাকলে হাসিরা সামনে আসে? উত্তর সই সই শব্দে। হাতি কার কথা শুনে চলে? উত্তর হাতি মাহুতের কথা শুনে চলে। কুকুর কখন ঘেউ ও কখন কেউ শব্দে ডাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ঝগড়া বা রাগের সময় ঘেউ ও ভয় বা কান্নার সময় কেউ শব্দে ডাকে। আমি পশু পাখির বা পশুর ভাষা বেশ বুঝি, উক্তিটি কার?
উত্তর হবে প্রশ্নে প্রদত্ত উক্তিটি রিউবেন ক্যাস্টাং সাহেবের। ঠিক আছে, নামটা কিন্তু একটু বানান করে পড়ে নেবে, একটু শক্ত আছে। তারপরে প্রশ্ন, ক্যাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? উত্তর প্রায় 40 বছর। তারপরে প্রশ্ন, খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না কোন ধরনের প্রাণী? উত্তর হবে আমিষাশী প্রাণী, অর্থাৎ মাছ মাংস খায় যেসব প্রাণী তাদের। ক্যাস্টাং সাহেব কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন? এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, পশু পাখির ভাষা প্রবন্ধে যেসব পশু পাখিদের নাম আছে তা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। পশু পাখিরা শব্দ বা আওয়াজ করে কেন? এটাও ভালো করে করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি একটু ভরসা করে প্রশ্নগুলো করো, দেখবে ফুলে ফুল মার্কস পাবেই পাবে। এরপর দেখো ঘাসফড়িং। ঘাসফড়িংতে কি কি করবে দেখে নাও। কার লেখা? অরুণ মিত্র। ঘাসফড়িং কবিতায় কোন সিজনের কথা বা কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর হবে বর্ষা ঋতুর কথা। ঝিরঝির বৃষ্টির পর ড্যাশ ভিজে ঘাসে পা দিয়েছে কে? উত্তর হবে কবি। কবি ঘাসফড়িংকে বলে এলেন, কি বলে এলেন না আবার আসবেন। কবি কথা দিয়ে এসেছেন কাকে? ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছেন। এরকম করে কিন্তু প্রশ্ন দেবে অপশন তুলে। কবির ঘরের দরজা এখন ড্যাশ। কবির ঘরের দরজা এখন সবুজ। ড্যাশ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং? সবুজ মাথা তুলে। কবির নতুন আত্মীয়কে? না, কবির নতুন আত্মীয় হচ্ছে ঘাসফড়িং। এরপরে প্রশ্ন, ঘাসফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল? দেখো, ঘাসফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছেন? ভালো করে করবে। কার সঙ্গে কবি নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল? উত্তর ভিজে ঘাসের ওপর মাথা তোলা একটি সবুজ ঘাসফড়িং এর সঙ্গে কবির আত্মীয়তা তৈরি হয়েছিল। ঘাসফড়িং কিভাবে কত খেলা দেখালো? এর পরের প্রশ্ন, ঘাসফড়িং কিভাবে কত খেলা দেখালো? দেখো, সদ্য বন্ধুত্ব হওয়া ঘাসফড়িং সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। এর পরের প্রশ্ন, ঘাসফড়িং এর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবির মন খারাপ হয়েছিল কেন? দেখো, ঘাসফড়িং এর কাছে বিদায় নেওয়ার সময় কবির মন খারাপ হওয়ার কারণ বন্ধু বিচ্ছেদের বেদনা। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে করবে। এরপরে চলো কুমড়ে পোকার বাসাবাড়ি। কার লেখা? গোপাল চন্দ্র ভট্টাচার্য। এখান থেকে কি কি করবে দেখে নাও। অনেকের স্কুলে কিন্তু অনেক আর কি দেখবে যে এটা হয়তো নেই, কিন্তু তারা এগুলো করবে না, বাকি প্রশ্নগুলো করবে। আর যাদের আছে তারা কিন্তু এখান থেকে করে নেবে। এখান থেকে প্রথম প্রশ্ন, কুমড়ে পোকার চেহারাটি কেমন ছিল? ভালো করে করবে, এটা খুব ভালো করে করবে। দেখো, কুমড়ে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কুমড়ের পোকা কি দিয়ে বাসা বানায়? দেখো, কুমড়ে পোকা ভিজে মাটি অর্থাৎ নরম কাদামাটি দিয়ে বাসা বানায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে দেয়, অজ্ঞান করে দেয়। এর থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে দেয়, মানে এক থেকে অনেকবার ফুল ফোটায় আর কি। তারপর অসাড় মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, কুমড়ে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? দেখো, কুমড়ে পোকার বাসাবাড়ি দেখতে লম্বাটে এবড়ো খেবড়ো শুকনো মাটির ডেলার মতো। এগুলো সাধারণত ঘরের আনাচে কানাচে বা দেয়ালে লেগে থাকতে দেখা যায়। ড্যাশ গজ ব্যবধানে কুমড়ে পোকা বাসা নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে। কত গজ বলো তো? উত্তর হবে 40 থেকে 50 গজ ব্যবধানে। কুমড়ে পোকার গায়ের রং কেমন? কুমড়ে পোকার গায়ের রং হচ্ছে কালো। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। কুমড়ে পোকার শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটির রং কেমন? সেটার রং হচ্ছে হলুদ। প্রায় কত ইঞ্চি লম্বা হলে কুমড়ো পোকাগুলো আর কি গাঁথুনি ক্ষান্ত করে? কত ইঞ্চি? না, 1.25 ইঞ্চি। তারপরে কিন্তু গাঁথুনিটা থামিয়ে দেয়। তারপরে প্রশ্ন, কুমড়ে পোকার মাকড়সা শিকার করে এনে বাসায় রেখে দেওয়ার কারণ কি? দেখো, যারা গল্পটা পড়েছো তারা কিন্তু প্রত্যেকেই উত্তরটা বলতে পারবে। কুমড়ে পোকার মাকড়সা ধরে আর কি শিকার করে এনে বাসায় রাখে, কারণ ডিম ফুটে বাচ্চা বেরোলে যাতে তারা খাবার পায় সেই জন্য। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সারাদিনে কুমড়ে পোকা কতগুলো মাকড়সা শিকার করতে পারে? উত্তর 10 থেকে 15টা। তারপরে প্রশ্ন, কুমড়ে পোকা কিভাবে মাটি বয়ে আনে? দেখো, কুমড়ে পোকা তার চোয়ালের সাহায্যে খুব ছোট এক ডালা মাটি মটরদানার মতো গোল করে বয়ে আনে।
ডিম পাড়ার সময় হলে কুমড়ে পোকা কি করে? এটা ভালো করে করবে। তো এই হলো তোমাদের কুমড়ে পোকা বাসাবাড়ি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিলাম এগুলো ভালো করে করো, পরীক্ষায় ভালো নম্বর প্রত্যেকেই পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি হজা বড়লা এবং ব্যাকরণ থেকে সাজেশন দিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।